প্রিয় দর্শক, আবারও সোশ্যাল মিডিয়া আলোচনায় ময়ূখ রঞ্জন ঘোষ এবার মুখোমুখি হয়েছেন ডক্টর ইউনূস এর প্রেস সচিব শফিকুল আলম। প্রায় ৪০ মিনিট হয়েছে আলোচনা। চলুন জেনে নেই কী হয়েছে এই ডিবেটে। তবে তার আগে সেন্ট মার্টিনে এই যে শীতকালটাই ওরা অ্যালাউ করে যেতে। আসেন আপনাকে নিয়ে যাই। পমফ্রেট মাছ খেতে, ইলিশ মাছ খেতে কোনো আপত্তি নেই শফিকুল ভাই। যখন পমফ্রেট মাছটা আপনার বা প্রফেসর ইউনূস সাহেবের সাথে খাবো, তখন পাশে না আইএসআই এর কেউ থাকে, এমআইটি মানে টার্কির কেউ থাকে, বা এমএসএস চায়নার কেউ থাকে, সিআই এর কেউ থাকে। প্রবলেম হচ্ছে আপনারা একটু বেশি আই লাভ ইউ পাকিস্তান বলছেন, এটাই প্রবলেম। নমস্কার, রিপাবলিক বাংলার এই বিশেষ সম্প্রচারে আমি ময়ূখ রঞ্জন ঘোষ রয়েছি, এবং আজ যে রয়েছেন আমার সঙ্গে, যিনি রয়েছেন আমার সঙ্গে, এখন তিনি মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূসের প্রধান মুখপাত্র। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উপদেষ্টা, অনেকে ইংরেজিতে তাকে বলে প্রেস সেক্রেটারি টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। একটা নাম শফিকুল সাহেব, শফিকুল আলম এই মুহূর্তে রিপাবলিক বাংলায় এত ডেজিগনেশন, নাম তো ছোট, ডেজিগনেশন বিশাল হয়ে গেছে। না, ডেজিগনেশন একটাই, আমি প্রেস সেক্রেটারি টু দ্য চিফ অ্যাডভাইজার। দ্যাট ইজ মাই ডেজিগনেশন, নাথিং এলস। মোহাম্মদ ইউনূসের টিমের প্রধান ব্যাটসম্যান, ডেপুটি, মানে মোহাম্মদ ইউনূসের ডেপুটিও বলা যায়। এই যে ভারটা, এটা কি কাটার মুকুট, না এটা একটা সুন্দর গোলাপের সিংহাসন? না, এটা একটা অপরচুনিটি টু ওয়ার্ক উইথ এ, আমার মনে হয় যে বাংলাদেশের ফাইন্যান্স মাইন্ডের সাথে কাজ করার যে একটা সৌভাগ্য, আমি সেভাবে দেখছি, এবং আমি খুব গৌরবান্বিত যে আমি ওনার সাথে কাজ করতে পারছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন শফিকুল সাহেব, মানে এই মুহূর্তে বাংলাদেশ যেভাবে চলছে সেটাতে আপনি নিজে হ্যাপি? মানে এত ক্রিটিসিজম, এত সমালোচনা, সারা দিন ধরে সমালোচনা। এই ক্রিটিসিজম তো আসছে ও পার থেকে, আমাদের এখানে তো সবাই হ্যাপি। বাংলাদেশের ইকোনমি মেড এ ম্যাসিভ কামব্যাক, এক্সপোর্ট গ্রো করছে, বাংলাদেশের কারেন্সি স্ট্যাবিলাইজ হয়েছে, ফুড ইনফ্লেশন গত বছর ছিল 14%, এবছর সেটা 7%-এ এসে ঠেকেছে। তারপরে জব গ্রোথ হচ্ছে। আমরা তো, আর যেই প্ল্যান আমাদের ছিল এই গভর্নমেন্টের মেজর যেই তিনটা বড় কাজ, রিফর্ম, ইলেকশন এবং ট্রায়াল অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, জাস্টিস অ্যান্ড, প্রত্যেকটা কাজই তো খুব সুচারুভাবে সম্পন্ন হচ্ছে। ইউনূস সাহেব কেমন আছেন? ইউনূস সাহেব কেমন আছেন? উনি খুবই ভালো আছেন। উনি মানে অনেকটাই ভারমুক্ত, বিকজ যে কাজগুলো উনি নিয়েছিলেন করার জন্য সেগুলোর কাজ প্রায় সবগুলোই শেষ হয়ে গেছে। আমরা বলবো যে রেকর্ড, গত 15 মাসে রেকর্ড পরিমাণ ল এনাক্টেড হয়েছে, রেকর্ড পরিমাণ পলিসি এনাক্টেড হয়েছে, এবং আমরা বলবো যে বাংলাদেশের একটা ফিউচার, যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ যে গড়ার একটা অঙ্গীকার এই ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছিল, সেটার অনেকাংশেই আমরা অ্যাচিভ করতে পেরেছি। এখন এটার একটা ফাউন্ডেশন দেওয়া গেছে, এবং আমরা মনে করছি যে এই ইলেকশনের মাধ্যমে যে নতুন গভর্নমেন্ট আসবে তারা বাকি কাজটা করবে। বাংলাদেশ নিয়ে শো করলে, ময়ূখ, বাংলাদেশ নিয়ে শো করলে একটা প্রবলেম হয় শফিকুল সাহেব। আমি যখন আওয়ামী লীগের কাউকে বসাই তখন আপনাদের সমস্যা হয়, আর আজ আপনি যখন ন্যাশনাল টেলিভিশনে বসেছেন আমাদের গ্লোবাল ব্রডকাস্টের অংশ হিসেবে, তখন অনেক আওয়ামী লীগের বা অন্যান্য একদম পদাধিকারী যারা রয়েছেন বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে, তারা আপনাকে বারবার বলছেন যে আপনি কেন, ওয়াই শফিকুল আলম? ওনাকে নাকি ডাস্টবিন শফিকুল বলা হয় এখন। উনি অত্যন্ত অভদ্র, অসভ্য একটা মানুষ। এটার কারণ হচ্ছে যে ওরা তো চুরি চামারি করে সব বাইরে চলে গেছে, এখন টাকা ওরা বার্ন করছে। আপনি বুঝেন, $234 বিলিয়ন ওরা চুরি করে নিয়ে গেছে। এটা ইটস অ্যাকর্ডিং টু এ স্টাডি বাই এ প্যানেল অফ ইকোনমিস্ট। এমন না, এর মধ্যে এটা লিড করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তো এই টাকাগুলো ওরা এখন বার্ন করছে। ওরা আমাকে এটা বলার কারণ হচ্ছে ওদের যে ম্যাস মার্ডারার যে লিডার, তাকে নিয়ে একটা ডাস্টবিন করা হয়েছিল, আমি সেখানে ময়লা ফেলেছিলাম।
এটা এবং এরপরে যেটা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী সবাই এই শেখ হাসিনার ডাস্টবিনে ময়লা ফেলেছে। সে যে একটা খুনি, সে যে একটা ভয়ঙ্কর রকমের খুনি, তার প্রতি যে একটা অনাস্থা, সেটা একটা তারা এই ডাস্টবিনে ময়লা ফেলে এটা জানিয়েছে। আপনি তো একটা সময় সাংবাদিক ছিলেন, তো সাংবাদিক হিসেবে আমি এবার একটু একটু করে মানে সাংবাদিক সুলভ আচরণ এবার করি। সাংবাদিক হিসেবে আপনি গোটা ভারতীয় মিডিয়া, পশ্চিমী মিডিয়াকে বুটলিকার বলে দিলেন, গালিগালাজ করে দিলেন। ইন্ডিয়ান মিডিয়া যেটা হয়েছে, আওয়ামী লীগ যে কথাগুলো বলে সেগুলো একটা চোখ বুঝে ওইটা মেনে নেয়। তো ফলে হচ্ছে যে আওয়ামী লীগের মানে ইন্ডিয়ান মিডিয়ার যে আচরণ, এটা খুবই আমাদের কাছে শকিং লাগে, যে তারা একটা বক্তব্য সে একটু ভেরিফাইও করে না, যে একটা আওয়ামী লীগের এই কথাটা বললো, এটা তো ভেরিফাই করতে হবে। না, আওয়ামী লীগের কথায় কেন, আমাকে একটা কথা বলুন না, এই যে সবচেয়ে বেশি বিতর্ক যেটা নিয়ে হচ্ছে, আমি লাগাতার এটা নিয়ে নিজেও সরব হয়েছি, এই চট্টগ্রাম এটা আপনাদের দখলে আর নেই। গোটা পৃথিবীর যারা জিওপলিটিক্যাল এক্সপার্ট তারা বলছেন আপনারা বিদেশিদের বিক্রি করে দিয়েছেন। চট্টগ্রামে আপনারা ISI, MIT, MSA, CIA অর্থাৎ পাকিস্তানের গুপ্তচর সংস্থা, টার্কির গুপ্তচর সংস্থা, চাইনিজ গুপ্তচর সংস্থা এবং আমেরিকান গুপ্তচর সংস্থা, এতগুলো গুপ্তচর সংস্থাকে মোটামুটি জামাই আদর করছেন শফিকুল দা। এর থেকে ময়ূক রঞ্জন ঘোষকে জামাই আদর করলে দুজনে ভালো বন্ধু হিসাবে থাকতে পারতাম। আপনারা এই সমস্ত জিনিসও বোধহয় আপনাদের কোনো গুপ্তচর সংস্থা এই নিউজগুলো আপনাদেরকে প্ল্যান করেছে, আপনারা এটা করছেন। আমি আপনাকে ইনভাইট করব, এসে চট্টগ্রামে দেখে যান আমাদের চট্টগ্রামটা কেমন আছে। চট্টগ্রাম ইজ এ বুমিং সিটি, খুবই থ্রাইভিং সিটি। আমরা জাস্ট এই যে যেদিন শেখ হাসিনার ভার্ডিক্টটা অ্যানাউন্স হলো, সেদিন একটা ডেনিশ কোম্পানি, পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট পোর্ট অপারেটরস, তারা চিটাগাংয়ের লালদিয়া যে টার্মিনালটা, সেটার একটা চুক্তি সই করলো যে ওটাকে ডেভেলপ করবে এবং এটাকে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের বেস্ট টার্মিনাল হিসেবে বানাবে। এটা ডেনিশ কোম্পানি, খুবই এই ডেনিশ কোম্পানিটা ওয়ার্ল্ডের 20টা টপ টার্মিনালের মধ্যে 10টাই ওরা অপারেট করে। তো আমরা যে কাজগুলো করছি, এটা ইটস এ স্টেপিং স্টোন ফর এ লাইক এ বুমিং বাংলাদেশ। বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং এর রেভলিউশনের কথা চট্টগ্রামে আমেরিকান আর্মি কি করছে, যে ভিজুয়ালস গুলো আমরা দেখাচ্ছিলাম শফিকুল সাহেব, আমেরিকান আর্মি, আমেরিকান এয়ার ফোর্স বানিয়ে আপনারাই দেখান। আমরা দেখছি না, আমেরিকান আর্মি তো এসছে, আমেরিকান এয়ার ফোর্স এসছে। আমরা প্রতিদিন আপনাদের নিউজগুলোর ফ্যাক্ট চেক করে দেই। এত ভয়ঙ্কর রকমের মিথ্যা নিউজ আপনাদের এখানে আসে, কোনটা মিথ্যে আপনি বলুন না। রিপাবলিক বাংলা, এটা মানে আনবিলিভেবল। এটা কি ধরনের কোনটা মিথ্যে, মিথ্যেটা কোনটা? চট্টগ্রামটা আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল, খুবই ভালো আছে, আমার সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। আপনারা এই সমস্ত গাঁজাখুরি গল্পগুলো কোথা থেকে পান আল্লাহই জানে। না না, আমি তো ছবি দেখাচ্ছি। আরে ময়ূকের সেনাবাহিনী তো ওখানে ড্রিল করছিল না, র্যাডিসন হোটেল চট্টগ্রামে বিভিন্ন হোটেলে কেন মক ড্রিল হচ্ছে? এটা আমরা হতেই পারে, এটা কি এমন মক ড্রিল হচ্ছে? ঠিক, মানে হচ্ছে তো কিছু একটা হচ্ছে। কি হচ্ছে? আপনারা আপনাদের দেশে কি ড্রিলিং করেন না? আপনারা কি এই বাইরে? না, আমরা আমেরিকানদের সাথে অকারণে কেন ড্রিলিং? ধরে নিন শিলিগুড়িতে, মানে আমরা আমাদের যারা ফ্রেন্ড, আমরা সবার সাথে ড্রিল করব, এটা আমাদের একদম সভেন রাইট, আমরা যার সাথে ড্রিল করব। আচ্ছা, আপনি কি পাকিস্তানে রিসেন্টলি ঘুরে এসেছেন বা যাওয়ার প্ল্যান আছে? আপনাদের উপদেষ্টারা যাচ্ছে কিন্তু। আমি ঘুরে আসি নাই, বাট আমি যখন এই গভর্নমেন্ট থেকে আমরা ফেব্রুয়ারি ইলেকশনের পরে কোন একটা সময় আমি পাকিস্তানে ঘোরার ইচ্ছা আছে, এটা 2-3 বছর পরে, এখন না। এটা নিয়ে আপনাদের মানে গায়ে চিরবির করছে না? পাকিস্তান পন্থী হয়ে যাচ্ছেন আপনারা? পাকিস্তান পন্থী হচ্ছি কোথায়? আমরা আমাদের পন্থী হচ্ছি। আমার যার সাথে ফ্রেন্ডশিপ করার দরকার হচ্ছে, আমরা সবার সাথে ফ্রেন্ডশিপ করছি। আমরা ইন্ডিয়ার সাথে ফ্রেন্ডশিপ করছি, শ্রীলঙ্কার সাথে করছি, কিন্তু আই লাভ ইউ পাকিস্তান একটু বেশি এখন এই মুহূর্তে বলছেন। আই লাভ ইউ পাকিস্তান একটু বেশি বলছেন আপনারা, মোহাম্মদ ইউনূস সাহেব এবং শফিকুল সাহেব দুজনেই বলছেন। ফ্রেন্ডশিপ করব, এটা ভেরি মাচ আমার রাইটস। না, যারা আপনাদের হিউম্যান রাইটস এরকম ভাবে ভায়োলেট করলো, তাদের এতটা রাইট দেখাবেন আপনারা? হিউম্যান রাইটস তো অনেকভাবেই ভায়োলেটেড হয়।
ওই সময় যেটা হয়েছে আমরা সেটার প্রতিবাদ করেছি, আমরা যুদ্ধ করেছি, আমরা আছি। তো আমরা 50 বছর আগে 1941 সালে তো ফ্রান্সকেও তো জার্মানি দখল করে নিয়েছিল, তো তারা ফ্রেন্ডশিপ করেনি? কি বলেন আপনি এগুলো? জাপান আমেরিকা দখল করে নেয়নি, কিন্তু জাপানের গ্রোথ করলো কারা? যে আমেরিকায় আবার জাপানকে গ্রোথে সাহায্য করেছে। পৃথিবীতে তো ইটার্নাল এনিমি, ইটার্নাল বন্ধু বলে কিছু নাই। আপনি আজকে আমার বন্ধু আছেন, কালকে আমার শত্রু হতে পারে, এটা তো হচ্ছেই আমাদের আশেপাশে। আমি তো হাজারটা উদাহরণ এরকম দিতে পারি। সেটা কি ভারতকে আপনারা ইটার্নাল ফ্রেন্ড থেকে ইটার্নাল এনিমি বানানোর পথে আপনারা কি নিজেরাই নিয়ে যেতে চাইছেন? না, আমরা ইন্ডিয়ার সাথে খুব ভালো বন্ধুত্ব চাই, বাট এইটা ন্যায্যতার মধ্যে হতে হবে, সমতার হতে হবে, এটা মর্যাদাপূর্ণ হতে হবে। আমার মর্যাদাকে আপনি অনার করবেন, আমি আপনার মর্যাদাকে অনার করব। আমি ইন্ডিয়ার সাথে আমাদের একটা লিঙ্গুইস্টিক, আমাদের হিস্টোরিক্যাল, আমাদের জিওগ্রাফিক্যাল, আমাদের কালচারাল একটা খুব ডিপ একটা সম্পর্ক আছে। আমরা সেটাকে অনার করি এবং আমরা চাই, আমাদের চিফ অ্যাডভাইজারও বারবার বলেছেন ইন্ডিয়ার সাথে আমরা বেস্ট অফ রিলেশনশিপ চাই, কিন্তু অবশ্যই সেটা তো একটা মর্যাদাপূর্ণ হতে হবে। শেখ হাসিনা বলেছেন যে এই রায়দানটা একটা ক্যাঙ্গারু কোট করেছে, এটা ভুয়ো একটি কোট করেছে। এই কোটটা সেই করে দিয়ে গেছে, এবং সেই যখন এটা করতো, সে যখন এইটাকে দিয়ে ফার্স্টে শুরু করেছিল, সেটা সেই সময় ক্যাঙ্গারু করছিল। আমরা এসে ইন্টারন্যাশনাল এক্সপার্টকে নিয়ে এসে এটাকে আরো রিফর্ম করে এটা আরো বেটার করেছি, এবং তার এগেনস্টে যে ভার্ডিক্টটা হয়েছে, এটা ইন্টারন্যাশনাল যে কোনো কোর্টে একই সেম ভার্ডিক্টটাই হতো, যে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটা যে কোনো কোর্টে হতো। উনি অর্ডার দিচ্ছেন, বাচ্চা ছেলে মেয়ে, রিয়া গো তাকে হত্যা করা, মানে উনি হত্যা হয়েছে, 6 বছরের মেয়ে। আব্দুল আহাদ, সে 4 বছরের ছেলে, সে খুন হয়েছে। এরকম শত শত ছেলে মেয়েকে উনি হত্যা করেছেন। কিন্তু আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো বলছেন যে একদম নির্দিষ্টভাবে জামাত মনোভাবাপন্ন বিচারক হিসেবে নিযুক্ত হয়, কোর্টের চেয়ারম্যান সাহেব বাড়ি বসে রায় লেখেন, যাকে আইনজীবী হিসেবে দাঁড় করানো হয় সে রাস্তায় নেমে বলেছিল শেখ হাসিনার ফাঁসি চাই, কোনো সাক্ষীদের জেরা হয়নি, কোনো ময়নাতদন্ত হয়নি। আমি বলবো যে উনি আপনি জানেন তো ওনার নামটা কি? ওনাকে বলা হয় ঢাকার কসাই। উনি যে প্রায় 10টা বছর বাংলাদেশের হোম মিনিস্টার ছিলেন, এই 10টা বছর হেন কোনো কিলিং নাই উনি করেন নাই। মানুষ উনি গুম করেছেন কত, আপনার হিসাব আছে? 4000 লোক গুম হয়েছে। একজন অন্ধ প্রকোষ্ঠীতে 8-10 বছর ছিল, এবং যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে বলেশ্বর নদীতে নিয়ে যেয়ে পেট কেটে তাকে বালির বস্তা দিয়ে তাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এটার এখন একের পর এক বের হচ্ছে। উনি ছিলেন, হি ইজ দ্য মাস্টার মাইন্ড। উনার হাত দিয়ে এই কাজগুলো হচ্ছে, এবং আপনারা তাকে প্ল্যাটফর্ম দিয়ে তাকে আপনারা আবার ইন্টারভিউ নিচ্ছেন। কত বড় একটা খুনিকে আপনি তার ভয়েসটাকে অ্যাম্পলিফাই করছেন। উনি হচ্ছেন ঢাকার কসাই। আপনি জিজ্ঞেস করবেন এসে ঢাকার মানুষদেরকে, ঢাকায় সবাইকে চিনে, উনি হলো ঢাকার কসাই। আমি তো ঢাকায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করছি, আপনারা আসেন, মোস্ট ওয়েলকাম। আরে আসতে দিচ্ছেন কোথায়? আমি শুনেছি 42 রকমের, আমি ভেবেছিলাম শফিকুল সাহেব, মোহাম্মদ ইউনুস এবং আপনার সঙ্গে 42 রকমের ভর্তা খাবো। এখন আন্তর্জাতিক মিডিয়া বলছে 42 রকমের টেরার গ্রুপ বা জঙ্গি গোষ্ঠী তুমি পাবে বাংলাদেশে। লস্করে তৈবা, আল কায়দা, জামাতুল দাওয়া, জামাতুল মুজাহিদিন, আনসারুল্লাহ বাংলা, সবাইকে তো ছেড়ে রেখেছেন। আওয়ামী লীগের যারা ওই যে পুলিশ লীগ ছিল, তারা এগুলো খুব রসায় এগুলো বানাতো, নিজেরাই বানাতো, যে কিভাবে জেএমবি, নিউ জেএমবি ছিল, কিন্তু এটাকে আবার নিউ জেএমবি বানিয়েছে, আবার কি জামাতুত সার্কিয়া অনেক বানিয়েছে। আমরা অস্বীকার করছি না যে আমাদের এখানে এক্সট্রিমিস্টদের কিছু জায়গায় টাইনি নাম্বার অফ এক্সট্রিমিজমের কিছু আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। আচ্ছা, লস্করে তৈবা নেই আপনি বলছেন বাংলাদেশে? কেন থাকবে? আমরা কি আমাদের দেশে কোনো এক্সট্রিমিজমের মিনিমামও যদি প্রেজেন্স থাকলে সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট ভিজিল্যান্ট আছে, এই ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। শফিকুল সাহেব, আমি জানি না আপনারা কিভাবে এটা রিয়্যাক্ট করবেন, কিন্তু শেখ হাসিনা নামটা ভাইরাল। শেখ হাসিনা কিছু বলছেন মানে সেটা
ভয়ঙ্কর ভাইরাল হয়। শেখ হাসিনা মিথ্যা কথা বলছে, আপনারা তো সত্যি কথা বলছেন, প্রফেসর ইউনুস সত্যি কথা বলছে ধরে নিলাম, সত্যিটা কি? অবশ্যই আমেরিকান ডিপ স্টেট, বিল ক্লিন্টন ফাউন্ডেশন, জর্জ সোরোস, তাদের কোনো ভূমিকা নেই তার মানে বলছেন আপনারা? কেন এখানে মিলিয়নস অফ পিপল, মিলিয়নস অফ ইয়াং মেটিকুলাস ডিজাইনটা কি? মেটিকুলাস ডিজাইনটা হচ্ছে পুরো বাংলাদেশের লাখ লাখ ছেলে মেয়ে তারা নেমে হাসিনাকে বলেছে এনাফ ইজ এনাফ, তাকে একদম ঘাড় ধরে নামিয়ে ফেলেছে। এটা একটা স্কুল না, একটা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রত্যেকটা কলেজ, বাংলাদেশের প্রত্যেকটা টেকনিক্যাল ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রত্যেকটা পলিটেকনিক, বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজ, বাংলাদেশের প্রত্যেকটা শহর, এমন কোন জায়গায় নাই যে তার এগেইনস্টে আন্দোলন হয়নি। না, তাদের ফান্ডিং কারা করলো? এটা এত সর্বব্যাপী, তাদের আরে দাদা, একটা বিরিয়ানির প্যাকেট, একটা জলের বোতল দেওয়ার জন্য যে পরিমাণ টাকার দরকার হয় সেটা তো একজন নরমাল ছাত্রছাত্রীর কাছে থাকে না। এটা হচ্ছে আপনি যে কথাটা বললেন, এটা হচ্ছে মানুষ টাকা দিয়ে আপনি রক্ত কিনতে পারবেন না, মানুষ বুক চেতিয়ে রক্ত দেয় না, এগুলো যারা বলে এরা হচ্ছে ওই ধরনের ছিল। আর উনি আসলে এই কাজগুলো তো উনি করেছেন, উনি সারা জীবন আর একটা দেশের মদত পুষ্ট হয়ে এই কথাগুলো বলেন। আমরা জানি তো উনি কার সাথে আতাত করেছেন, কিভাবে একটা এইখানে পাপেট ছিলেন, আমরা এটা দিয়ে বাংলাদেশের মানুষ তো জানে না। কিন্তু উনি তো এটাও বলেছেন যে সেন্ট মার্টিনসটা না দেওয়াটাই কাল হয়ে গেল, উনি বলেছেন তো, একদম ইন্টারভিউতে বলেছেন সেন্ট মার্টিনস যদি দিয়ে দিতাম তাহলে এত কিছু হতো না, ইন্টারভিউতে বলেছেন 2024 সালে, এই জুলাইয়ের আগে। এইরকম গাঁজাখুরি গল্প উনি ছাড়া আর কেউ বলতে পারেন না। আমেরিকার সেন্ট মার্টিনস নিয়ে বাংলাদেশের সাথে গত 54 বছরে একটা শব্দ চালাচালি করেনি যে আমার এইখানে দরকার। এই ধরনের যে গাঁজাখুরি গল্প আপনারা বলেন, আর আপনারা ইন্ডিয়ান মিডিয়া এটা বিশ্বাস করে বসে। ইন্ডিয়ান মিডিয়া হাসিনা যা বলেই ভাবে যে এটা ওহি। কি বলছেন? আপনার তো সবচেয়ে বেশি রাগ হয়েছে ওয়েস্টার্ন মিডিয়ার প্রতি। পশ্চিমী মিডিয়া আর ময়ূক একই ভাষায় কথা বলছে। আপনি বলছেন সারা পৃথিবী খারাপ, আপনি ভালো, আর মোহাম্মদ ইউনূস সাহেব ভালো। আমরা সত্য বলছি। আপনি এই জন্য আসেন, এসে দেখেন। আপনি যদি কোনো ডিপ্লোম্যাট বাংলাদেশে যারা আছে, যারা ইউএসএ বাংলাদেশের অ্যাম্বাসাডার ছিল বা বাংলাদেশের ইউএস ডেস্কটা দেখেছে গত 50-54 বছর, কেউ যদি আপনার এই কথাটা বলে, এটা হচ্ছে হাসিনার এগুলো নিজে নিজে বানান, নিজে নিজে মিথ্যা কথা বলেন, নিজে নিজে ওটা বিশ্বাস করেন। আর উনি দেখেন যে ইন্ডিয়ান মিডিয়াগুলো এগুলো বললে খুব খায়, তো ইন্ডিয়ান মিডিয়াগুলোকে এগুলো বলেন। আচ্ছা, আপনি বারবার বলছেন আমাকে বাংলাদেশে যেতে, ঢাকায় যেতে, আমি আসবো, কিন্তু আসার পরে আমার যদি ইচ্ছা করে ধানমন্ডিতে যেতে, 32 নম্বর ধানমন্ডি, সেটা তো আপনারা যা অবস্থা করে দিয়েছেন। আমার যদি এখন ইচ্ছা করে রাজু ভাস্কর্যের সামনে যেতে, আপনারা তো যেভাবে ভেঙে চুরে একাকার করেছেন, আমার যদি ইচ্ছা করে ইস্টার্ন কমান্ড ইন্ডিয়ান আর্মির যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা দেখার জন্য যে মিউজিয়াম, সেই মিউজিয়ামে যেতে, ইন্দিরা গান্ধীর যে ফাউন্ডেশন সেটাই যেতে, 71-এর কিছু সিনেমা বা বই পড়তে, সেগুলো তো সব জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে রেখেছেন। আপনারা তো রিস্টোর করছেন না এগুলো। মুক্তিযুদ্ধের মিউজিয়ামও আছে, রাজু ভাস্কর্যও আছে, আর 32 যে ভাঙচুর হয়েছে এটার কারণটাও হচ্ছে হাসিনা। কি বলছেন? 32 নম্বর ধানমন্ডি ভাঙচুর হয়েছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। 32 নম্বর ধানমন্ডি ভাঙচুরের সময় চিৎকার করে ওখানকার কিছু দুষ্কৃতী, কিছু ছেলে মেয়ে, তারা চিৎকার করে বলছে ময়ূক দেখে যা, 32 ধানমন্ডি আর নাই। উল্লাস হয়েছে। 32টা যারা ভেঙেছে তাদের পুরো অ্যাঙ্গারটা ছিল হাসিনার প্রতি। হাসিনা তাদের ছেলে মেয়েদেরকে খুন করেছে, হাসিনা তাদের পা জখম করেছে, তাদের হাত কেটে দিয়েছে, তাদেরকে ভাই বোনদেরকে গুম করেছে, 4000-এর মতো লোক গুম হয়েছে। বিএনপির 60 লক্ষ লোকের এগেনস্টে কেস হয়েছে। আপনি বাংলাদেশের এমন কোনো গ্রাম পাবেন না, বাংলাদেশের 90,000 গ্রাম আছে, এমন কোন গ্রাম পাবেন না যেখানে বিএনপি আর জামাতের লোকগুলোকে জেল খাটে নেই এই হাসিনার এই ফেক কেসের কারণে। না, কিন্তু যাদেরকে, যে সন্ত্রাসবাদীরা জেলে ছিল শফিকুল সাহেব, তাদেরকেও তো আপনারা বের করে দিয়েছেন। টাইমস পর্যন্ত রিপোর্ট করেছে এটা। একদম আমরা এটা, আপনি এসেন, ওরা একদম পুরো যে লিগাল দলিলগুলো ওদের হেডকোয়ার্টারে রেখে দিয়েছে, আপনি দেখবেন।
কোন দেশের 60 লক্ষ মানে বুঝেন আপনি, একটা দেশের মেল পপুলেশনের 60 প্রায় 10% লোককে সে কেস দিয়ে রেখেছে। কি ভয়াবহ! আপনারা এটা চোখে আপনারা দেখেননি, সে যে কি ভয়াবহ একটা ডিক্টেটরশিপ অটোক্রেসি চালিয়েছে। আর এখন এসে তাকে যেই ফাঁসি দেওয়া হচ্ছে সেটা দিয়ে ইন্ডিয়ান মিডিয়া মায়া কান্না কাঁদছে। না না, মায়া কান্নার কিছু নেই। আমি শুধু একটাই কথা বলছি, যদি এতই খারাপ, এতই ভিলেন হয় আওয়ামী লীগ বা শেখ হাসিনা, এতই পচা, এতই অখাদ্য হয়, বিধিকিচ্ছিরি হয়, তাহলে তাদেরকে তো সবচেয়ে ভালো হচ্ছে মানুষের সামনে অপদস্থ করা। তাদেরকে আপনারা ব্যান করে রেখেছেন কেন? যে জিনিস নিষিদ্ধ হয় সেই জিনিসের তো দাম বেড়ে যায়। আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার দাম বাড়িয়ে দিয়েছেন। তারা তো এমনিতেই ভোটে হেরে যেত আপনাদের কথায়। দাম বাড়ানোর বিষয় না, আওয়ামী লীগ টেরোরিস্ট কাজে অ্যাসোসিয়েটেড ছিল, তারা ভায়োলেন্সে ইনসাইট করেছে। এই যে কয়েকদিন আগে হাসিনা ফোন করে একজনকে বলছে যে তার এগেনস্টে যারা 226 জন যারা তাকে তার এগেনস্টে কেস দিয়েছে, উনি তাদের প্রত্যেককে উনি দেখে নিবেন, ওনাদেরকে মারবেন, খুন করবেন, এই কথা বলছেন উনি। তো প্রতিদিন আপনারা কি তার ভিডিও বা অডিও রেকর্ড গুলো আপনারা শুনেন? আমরা তো এখান থেকে মনিটর করি, দেখি, প্রতিদিন তার কথা হচ্ছে একে খুন করো, ওকে মারো। এবং তার যেটা হয়েছে এর ফলে তার পুরো পলিটিক্সটা ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। এখন দেখেন এই যে গত 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তারা কি বলে লকডাউন না কি কি করছে, একটা লোক বের হয়নি, একটা লোক বের হয়নি, একটা লোক বাংলাদেশের কোথাও একটা লোক বের হয়নি। আপনারা যে ছবিগুলো দেখেন যে স্বতঃস্ফূর্তভাবে সেটা তার মানে লকডাউন সফল হয়েছে। এটা হলো এআই লকডাউন আমরা বলি। এআই এর মাধ্যমে ওরা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে লকডাউন করে, সেটার ছবি বানায়, এটা আবার আপনাদেরকে বিক্রি করে। আমি বলি এখানে আসেন, রিপাবলিক টিভিকে বলেন বাংলাদেশে ওরা জন্য একটা ব্যুরো অফিস খুলে দেখুক বাংলাদেশে কি হয়েছে। বাংলাদেশের কোনো একটা লোক আওয়ামী লীগের কোনো লকডাউনে নেমেছে কিনা, একটা লোককে যদি বের করতে পারেন আমাদের দেখা। তাহলে জায়গায় জায়গায় কারা আগুন জ্বালাচ্ছে, কারা রাস্তা কেটে দিচ্ছে, গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে শেখ হাসিনা বা মুজিবুর রহমানের নামে কারা স্লোগান তুলছে? এটা ওই যে সোশ্যাল মিডিয়াতে স্লোগান তুলছে। আরে সবই এআই দিয়ে হচ্ছে দাদা। আপনি এআই দিয়ে হচ্ছে, বা পুরনো অনেক পুরনো যে স্লোগান ওরা দিত সেগুলো নতুন পুরনো বোতলে নতুন মদ চালাচ্ছে। আমরা তো পাচ্ছি না অনেস্টলি। আপনি আসেন, বা এখানে যদি ইন্ডিয়ান এম্বাসির কোনো প্রেস অ্যাটাশে থাকে তাকেও জিজ্ঞেস করতে পারেন। আপনারা তো এখন সব জায়গাতেই রয়ের ভূত দেখেন। চিন্ময় কৃষ্ণ প্রভুকে তো রয়ের এজেন্ট বলে আপনারা গ্রেপ্তার করে দিলেন, লোকটা আজও জেলের মধ্যে। ওনার কেসটা কোর্টে পেন্ডিং আছে, এটা আমার মনে হয়। তারিখ পে তারিখ একটা সিনেমা ছিল জানেন তো, দামিনী বলে, সেখানে সানি দেওল আমাদের দেশের নায়ক, তিনি বলেছিলেন তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। এই তারিখটা কবে আসবে? হিয়ারিং এর ডেটটা কবে আসবে? এটা কোর্টের বিষয়, আমি এখানে মন্তব্য করার কিছু নাই আমার। আচ্ছা, এটা না হয় কোর্টের বিষয়, কিন্তু আপনি যাকে বলছিলেন ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামাল, আমি তাকে প্রশ্ন করেছিলাম শিলিগুড়ি করিডোরে নির্দিষ্টভাবে বাংলাদেশের নাকি এখন চোখ আছে। উনি আরো স্পেসিফিক্যালি বললেন মোহাম্মদ ইউনূসের চোখ আছে। এটা কি ধরনের ব্যাপার? মানে এটা তো আমাদের জন্য একটা সিঁদুরে মেঘ দেখছি আমরা। আপনারা কি শিলিগুড়ি করিডোরের আশপাশে বিদেশি শক্তিকে আরো শক্তিশালী করতে চান? চিকেন স্নেককে আমরা ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক করতে চাই। ইন্ডিয়ার একটা বুমিং ইকোনমি, আমরা ইন্ডিয়ার সাথে ট্রেড করতে চাই। আমরা এই গত বছর কয়েক বছর ধরে দেখছি ইন্ডিয়ায় আমাদের খুবই ভালো রপ্তানি পণ্য ভালোভাবে যাচ্ছে। ইন্ডিয়ার এই বিশেষ করে আশেপাশে যে 7টি স্টেটের ওরা অনেকে আমাদের পাঙাশ মাছ খাচ্ছেন, আমাদের সুস্বাদু মাছ ওখানে যাচ্ছে, এবং আমাদের সাথে তাদের একটা নিবিড় একটা ট্রেডের সম্পর্ক তৈরি হচ্ছে। আমরা ইন্ডিয়ার সাথে একটা খুব পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্ট যাতে সার্ভ হয় এইরকম একটা ভালো সম্পর্ক চাই। এইটা আপনারা কি রংপুরে নিজেদের লোককে পাঠাচ্ছেন? রংপুর তো আমাদের টেরিটরি, আমরা অবশ্যই রংপুরে কেন? আর রংপুর, আচ্ছা আমাকে একটা কথা বলুন, রংপুর ছাড়ুন, চাঁপাইনবাবগঞ্জ, সেখানে এই জসিমউদ্দিন রহমানি আনসারি, এই আনসারুল্লাহ বাংলার, সে কি করে এত দাপাদাপি করতে পারছে আমাকে বলুন তো শফিকুল সাহেব? আমরা কোথাও কারো লাফালাফি দেখছি না।
কেউ যদি সে ঘুমিয়ে পড়েছে? আনলফুল অ্যাক্টিভিটিস করে তাকে অবশ্যই আপনার দেশে কেন, আপনার দেশে না করে তো তারা ভারতে করার চেষ্টা করছে। এগুলো আপনারা দেখছেন, আমরা তো দেখছি না। আমাদের যদি চোখে পড়ে অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নিব। আমরা এই সুপার মানে আইনি ব্যবস্থা নেবেন এটা আপনারা অ্যাসিওর করছেন? সরি, আইনি ব্যবস্থা নেবেন আপনারা অ্যাসিওর করছেন সেটা? আমরা এর মধ্যে তো অনেকের এগেনস্টে আইনি ব্যবস্থা নিয়েছি, বাট ওনার বিরুদ্ধে যদি কোনো আইনকে ভায়োলেট করার কিছু উনি করে থাকেন অবশ্যই তাহলে আইন শৃঙ্খলা বাহিনী সে বিষয়ে ব্যবস্থা নিবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যেহেতু একটা পডকাস্টের মতন আপনার একটা ইন্টারভিউ হচ্ছে, আপনি মোহাম্মদ ইউনুসকে খুব কাছ থেকে দেখছেন, প্রফেসর ইউনুস, এবং আপনার একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, যদিও আপনারা অসমবয়সী বন্ধু। আপনাদের মধ্যে আলোচনা হয় না যে বাংলাদেশকে যেভাবে আপনারা মানে কন্ট্রাক্ট বা প্ল্যানিং নিতে চেয়েছিলেন সেভাবে হয়তো পুরোপুরি আপনাদের প্ল্যানসগুলো সাকসেসফুল হচ্ছে না? না, আমরা তো মনে করি আমরা যে কাজগুলো নিয়েছিলাম ইন্টারিম গভর্নমেন্ট তার কাজগুলো বেশিরভাগই সম্পূর্ণ করেছে। প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনা একটা ভূমিকম্প বিধ্বস্ত ইকোনমি রেখে গিয়েছে, একটা ইকোনমি যার সাইজই হচ্ছে $450 বিলিয়ন। তার মধ্যে $234 বিলিয়ন যদি সে চুরি করে রেখে চলে যায়, তার মধ্যে ব্যাংকিং সেক্টর পুরোটাকেই সে লুটপাট করে নিয়ে যায়, তাহলে দেশে থাকে কি? সেই জায়গায় উনি যেই প্রোগ্রাম নিয়েছিলেন যে ইকোনমিক রিকভারির, একটা রোবাস্ট রিকভারি হয়েছে। এবং ওয়ার্ল্ড ব্যাংক, আপনি যে গত মাসে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদনে বলা হচ্ছে যে শেখ হাসিনার আমলের শেষের দিকে বাংলাদেশের পোভার্টি রেট খুব এক্সিলারেট করছিল, খারাপ হচ্ছিল। এখন এই বছর মানে আমাদের যেটা এই জুলাই 2025 থেকে জুন 2026 যে বছর, সেই বছরে তারা বলছে যে পোভার্টি 2% কমবে, এবং ওরা বলছে যে গ্রোথ, আবার ইকোনমিক গ্রোথ ফিরে এসছে। ইকোনমিক গ্রোথ এই বছর 5% হবে, এবং আগামী বছর যে এক্সিলারেট করে এটা 6% হবে। আমাদের দেশে কেউ ইনভেস্টমেন্ট করতে আসতো না, আমরা দেখিয়েছি যে প্রথম বছরে 19% ইনভেস্টমেন্ট গ্রোথ হয়েছে। অথচ এইরকম যারা যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে বড় রকমের রেভলিউশন হয়েছে, যেমন ধরেন ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মিশর, রাশিয়া, ইউক্রেন, এই সমস্ত দেশে যদি আপনি দেখেন যেখানে এই রকমের বড় একটা রেভলিউশন হয়েছে সেখানে ইকোনমি ট্যাঙ্ক করেছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নেগেটিভ টেরিটরিতে গেছে, আমাদের এখানে পজিটিভ হয়েছে। উনি এগুলো আপনার দেশের মানুষ বুঝতে পারছে? রিফর্ম করবেন, আপনারা বড় বড় সংখ্যা, বড় বড় ওয়ার্ড ইউজ করে বাংলাদেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন না তো? কি বাংলাদেশের মানুষকে বিগ জার্গন, বিগ ওয়ার্ড, বড় বড় সংখ্যা এগুলো দিয়ে আসল সত্যিটা থেকে মুখ ফিরিয়ে নিতে বলছেন না তো? এইটা আমরা তো হাসিনার মতো বললাম না যে তাহাজ্জুদের নামাজ পড়ে মিথ্যা কথা বলি না। আমাদের যা প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ভেরিফাই করে নিয়েন যে আমরা ভুল বলছি কিনা, IMF এর কাছ থেকে ভেরিফাই করে নিয়েন, যারা মুডিস, যারা রেটিং এজেন্সি আছে, মুডিস বলেন, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার বলেন, তাদের কাছ থেকে আপনি একটু দেখে নিয়েন, যে ভেরিফাই করে নিয়েন যে আমরা একটা স্ট্যাটিস্টিক্স আমরা ম্যানিপুলেট করছি কিনা। স্ট্যাটিস্টিক্যাল ম্যানিপুলেশন ছিল হাসিনার একটা বড় জিনিস। ওই সময় ইভেন দেশের যে মেন স্ট্যাটিস্টিক্যাল এজেন্সি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তার কোনো মিনিমাম ইন্ডিপেন্ডেন্স ছিল না। আমরা এসে এই গভর্নমেন্ট এসে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে ফুল অটোনমি দিয়ে দিয়েছে, দে ক্যান রিপোর্ট অন এনিথিং। আমরা কোথাও কোনো ম্যানিপুলেট করছি না। আপনি এটা হাসিনার মতো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এমন কোন জায়গায় নাই যিনি উনি দূষিত করে রেখে যান নাই, এমন কোন। সে ন্যাশনাল প্রফেসর ইউনুস এটা নিজে থেকে কেন বলছেন না? প্রফেসর ইউনুস তো আমাকে একটা ইন্টারভিউ দিতে পারেন, আপনি যেভাবে বলছেন গোটা ভারতীয় মিডিয়াকে ইন্টারভিউতে বলতে পারেন এই কথাগুলোই। উনি এক সময় দিয়েছেন, উনি এখন ইলেকশনে ব্যস্ত, ইলেকশনটা করার পরে উনি আবার অনেককে ইন্টারভিউ দিবেন। একটা 20 মিনিটের ইন্টারভিউতে এই কথাগুলো বলতে তো কোনো কিছু বিশাল মানে টাইম ওয়েস্ট হবে না। সরি, 20 মিনিটসের 20 মিনিটের একটা ইন্টারভিউতে উনি কি একটু আনকমফোর্টেবল ফিল করেন, মানে হার্ড কোয়েশ্চেন্স বা কঠিন প্রশ্ন নিতে?
ওনার বিরুদ্ধে এটা অভিযোগ কি ওঠে। বললেন? উনি এরকম স্ব ইন্টারভিউ নিয়ে দিয়েছেন। ওনার যেটা হচ্ছে যে ওনার ফোকাসটা এখন ইলেকশনে। আমরা ইলেকশনের জন্য জোর প্রস্তুতি নিচ্ছি। আমাদের ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে হবে। পলিটিক্যাল পার্টিগুলো তাদের নমিনেশন, বিশেষ করে বিএনপি অলরেডি অ্যানাউন্স করেছে, জামাত করবে, ছোট ছোট পার্টিগুলো করছে, এনসিপি তাদের নমিনেশন ফর্ম বিক্রি করছে। আমাদের দেশে একটা উৎসব মুখর পরিবেশে ইলেকশনের র্যালি হচ্ছে সারা বাংলাদেশে। আওয়ামী লীগকে তো আমরা দেখছি না, সত্যি কথা আপনি বলছেন আওয়ামী লীগকে তো ব্যান করে দিয়েছেন, আওয়ামী লীগকে তো নমিনেশন ফিল আপ করার জায়গাতেই রাখতে দেননি আপনারা। আপনি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করবেন, আপনি মানুষকে খুন করবেন, জামাত টেররিস্ট অ্যাক্টিভিটিস করেনি, ককটেল মারবেন, আপনি মানুষকে টেরোরাইজ করবেন, আপনাকে তারপরে বাসের পর বাস পুরাবেন, আপনাকে কে পলিটিক্যালি আপনাকে না জামাত কি টেরর অ্যাক্টিভিটি করেনি, বিএনপি কি টেরর অ্যাক্টিভিটি করেনি? শুনেন প্লিজ মোহাম্মদ ইউনূস এবং আপনাদের প্ল্যানটা কি? ভারত বিরোধিতা কি কোনোভাবে এই প্ল্যানের অংশ? আমি তো বলছি যে আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলছেন ইন্ডিয়া আমাদের সারা জীবনের আমাদের নেইবার। আমাদের জন্মের পরে জন্ম, নতুন নতুন জেনারেশন আসবে, ইন্ডিয়ার জায়গায় থাকবে আমার সে চির নেইবার থাকবে। উনি বলেছেন যে বাংলাদেশের ম্যাপ আঁকতে, ইন্ডিয়ার ম্যাপ আঁকতে হলে বাংলাদেশের উপরের ম্যাপটাও আপনার আঁকতে হবে, বিকজ আমরা যেইভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনাদের মধ্যে থেকেই তো অনেকে আবার এখন লাফালাফি করছে গ্রেটার বাংলাদেশের ম্যাপের জন্য, এটাও একটু দেখুন। এগুলো এই যে আপনারা যে অনেক গাঁজাখুরি গল্প, আরে দাদা ছবি দেখাচ্ছি তো আমরা, কি বলছেন? গ্রেটার বাংলাদেশের ম্যাপ আপনাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে স্বপ্ন দেখছে লোকে। আমি জানি না আপনারা দেখছেন, আপনারা ওইখানে, আমি জানি না আপনারা এটা কিভাবে আবিষ্কার করেন। আমি কি পার্সেল করে পাঠিয়ে দেবো ভিডিও ফুটেজগুলো? আমরা সত্যি কথা এখানে হাসি, মানে এই আপনারা কি বুঝেন যে আপনারা যে এই যে নিউজগুলো দেন, এতে তো মানুষ কেউ বিশ্বাস করে না, এখানে এগুলো নিয়ে হাসাহাসি হয়। হ্যাঁ, সেটা আপনারা যে প্রতিদিন জবাব চায় বাংলা রেকর্ড করে আপনারা যে অ্যানালিসিস করছেন সেটা ভালো কথা, কিন্তু জবাব চায় বাংলাতে যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নের উত্তরগুলোও তো দিন আপনি এবং প্রফেসর ইউনূস। কোনটা? আপনার তো সবগুলো প্রশ্নেরই তো উত্তর দিলাম। এই যে আমি লাগাতার জবাব চায় বাংলা করে গেলাম, যেখানে আমরা লাগাতার বলছি যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভালনারেবল জায়গায় আছে, 42টা জঙ্গি ঘাঁটি আপনাদের বিভিন্ন মানচিত্রের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রফেসর ইউনূসকে আপনি বলছেন না কেন, বা আপনারা দুজনেই রাত 8টায় টিভিতে দেখতে দেখতে এটা নিয়ে উত্তর দিচ্ছেন না কেন? এগুলো তো বানোয়াট, এটাও বানোয়াট জিনিস আপনারা বলেন। এগুলো বলতে আপনাদের আমার মনে হয় ভালো লাগে। অনেক সময় আমার এক বন্ধু ছিল, সে মিথ্যা কথা বলতে খুব পছন্দ করতো, একদম স্টেট, এবং আমরা ওর মিথ্যাটা শুনতে খারাপ লাগতো না। অনেক আমরা এখানে বলি চাপাবাজি। হ্যাঁ না, কেউ যদি চাপাবাজি করে এগুলো, এটার উত্তরটা কি? আমরা তো উত্তরও খুঁজে পাই না যে এটার উত্তরটা আমি কি দিব। মানে আমি তো এখনো বলছি এখানে 100টা ক্যাম্প আছে, 200টা ক্যাম্প, এগুলো তো। আরে দাদা আনসারুল্লাহ বাংলা আছে তো, ওটা তো টেরর অর্গানাইজেশন। আমরা বলছি বাংলাদেশে এক্সট্রিমিজম যদি কিছু থেকে থাকে সেই বিষয়ে আমরা অ্যালার্ট আছি, এই বিষয়ে আমাদের জিরো টলারেন্স আছে। এইখানে আমাদের গত 15 মাসে আপনারা দেখেছেন কোনো ধরনের কেউ বলতে পারবে না যে কোনো রকমের কিছু হয়েছে। আর হাসিনার আমলে তো আমরা দেখেছি টেরোরিজম ছিল, বাট হাসিনা আরো একটু বেশি বাড়িয়ে বলতো, এগুলো দিয়ে ইন্টারন্যাশনাল সিম্প্যাথি নিত, এগুলো দিয়ে ইন্টারন্যাশনাল লেজিটিমেসি আনতে চেত যে না আমাকে সাপোর্ট করো, আমি থাকি না। কিন্তু আপনাদের সময় তো মৌলবাদীদের দাপাদাপি বাংলাদেশে বেড়েছে। কার সময়? আপনাদের সময়, প্রফেসর ইউনূস এবং শফিকুল ভাইয়ের সময়। হত্যা হয়েছে আমাদের সময়? কোন সেকুলার অ্যাক্টিভিস্ট হত্যা হয়েছে আমাদের সময়? কোন এলজিবিটিকিউ রাইটস অ্যাক্টিভিস্ট হত্যা হয়েছে? হিন্দুদের বাড়িকে বাড়ি জ্বলছে, হলিউডিজান অ্যাটাক হয়েছে, হিন্দুদের বাড়ি জ্বলছে, হিন্দুদের বাড়ি জ্বলছে। সেটা আমরা এই বিষয়ে স্পষ্ট আপনাদেরকে জানিয়েছি কি হয়েছে। যেটা হয়েছে যে ম্যাসিভ আকারে এক্সাজারেটেড ইনফরমেশন গিয়েছে, এবং যেটার আমরা ডিবাঙ্ক করেছি, বারবার ডিবাঙ্ক করেছি। দুইটা বড় পূজা গেল, দুর্গা পূজা। আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশের হিন্দু কমিউনিটি কখন তারা এত সুন্দরভাবে পূজা হতে দেখেছে? মিলিটারি শাসনে, মিলিটারি সামনে আর পুজো করছে, এটা আবার কি ধরনের
ধর্মনিরপেক্ষতা। আমি বলবো আপনি আপনি এই জন্য আমি বলি বাংলাদেশে যারা হিন্দু কমিউনিটি লিডার আছে তাদেরকে জিজ্ঞেস করেন পূজাটা কত উৎসব মুখর হয়েছে, জাস্ট জিজ্ঞেস করেন। গোবিন্দবাবু আছেন, গোবিন্দবাবুকে জিজ্ঞেস করেন। ওনারা আমাদের এখানে তো অনেকেই আছেন, জিজ্ঞেস করেন। আমরা তো কাউকে মানা করছি না যে না ওনার সাথে কথা বলবেন না, আপনারা যাকে ইচ্ছা ফোন করে দিয়ে এখানে যারা পুরোহিত আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, এখানে ইসকনের লিডাররা আছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা কতটা ভালোভাবে তাদের পূজা অর্চনা করতে পারছে কিনা। আমার শেষ প্রশ্ন আপনাকে, বিজয় দিবসটা আপনারা কি এবার তুলে দিতে চান মোটামুটি একটু একটু করে? প্যারেডটাও তো বন্ধ করিয়ে দিচ্ছেন, মানে আপনারা ৭১-এর কোনো স্মৃতি রাখবেন না, তাই তো? আমরা ৭১-এর কোন স্মৃতিটা বিজয় দিবসের প্যারেড হচ্ছে না তো? প্রফেসর ইউনূস বলেছেন ৭১ আমাদের হার্ডওয়্যার আর এই ২৪ হচ্ছে আমাদের সফটওয়্যার। এইগুলো আপনারা ওই যে আপনারা ওগুলো বললাম না, আপনারা ওগুলো বানাচ্ছেন। আমি এত কিছু বানাচ্ছি, আমার নাম তো ময়ূকের থেকে ম্যানুফ্যাকচারার রঞ্জন ঘোষ হয়ে যাবে দাদা, এত জিনিস বানাচ্ছি আমি। আমি আপনার জন্য আমরা একটা রিপাবলিক বাংলার জন্য আমরা আমাদের একটা ডেডিকেটেড ফ্যাক্ট চেকার টিম আছে। আচ্ছা, আমি বলতে পারি আপনারা হচ্ছেন একটা লিডিং সোর্স অফ মিস ইনফরমেশন। আচ্ছা, সত্য কথা। আপনাদের আমার মনে হয় আপনারা খুব কম জার্নালিস্ট দিয়ে আপনারা রিপোর্ট করেন, আপনারা যে রিপোর্টটা করেন একটু ফ্যাক্ট চেক করে নিয়েন। কিন্তু মোহাম্মদ ইউনূস এবং শফিকুল ভাইয়ের জন্য টেনশনেরও কারণ হচ্ছে এই মুহূর্তে। না, কোনো টেনশন নাই, আমাদের একটু হচ্ছে। আমরা একটা সুন্দর ইলেকশন দেখতে যাচ্ছি, দেশ উৎসব মুখর আছে। তাহলে আসেন, তাহলে এত বানিয়ে বানিয়ে আমি যখন খবর করছি সেগুলোর আপনারা প্রতিবাদ কেন করছেন এবং তার পাশাপাশি কেন রিঅ্যাক্ট করছেন? আপনারা ইগনোর করতে পারেন তো। আমি আপনাকে নিয়ে আমি গ্রামে যাব। আমাদের এখানে রাজবাড়ি একটা জায়গা আছে, সেখানে ২৯টা গ্রাম একসাথে। সেন্ট মার্টিনসে নিয়ে যাবেন? সেন্ট মার্টিনসে নিয়ে যাবেন? ফেনীতে নিয়ে যাবেন? চট্টগ্রামে নিয়ে যেতে পারবেন? সেন্ট মার্টিনে এই যে শীতকালটাই ওরা অ্যালাউ করে যেতে। আসেন, আপনাকে নিয়ে যাই সেন্ট মার্টিনে, যে আমরা কি পমফ্রেট খাবো, তারপরে ওইখানের সেন্ট মার্টিন আমরা যেই এনভায়রনমেন্টাল যেগুলো মেজার নিয়েছি, সেন্ট মার্টিন তার প্রাণ ও প্রকৃতি ফিরে এসছে। আমার পমফ্রেট মাছ খেতে, ইলিশ মাছ খেতে কোনো আপত্তি নেই শফিকুল ভাই, আমার একটাই জিনিস টেনশন, সেন্ট মার্টিনস আইল্যান্ড বা চট্টগ্রামে বসে যখন পমফ্রেট মাছটা আপনার বা প্রফেসর ইউনূস সাহেবের সাথে খাবো, তখন পাশে না আইএসআই এর কেউ থাকে, এমআইটি মানে টার্কির কেউ থাকে, বা এমএসএস চায়নার কেউ থাকে, সিআই এর কেউ থাকে, আমার দেশের প্রধানমন্ত্রীকে হয়তো হত্যার ছক কষছে কেউ, পমফ্রেট মাছ খেতে খেতে প্রফেসর ইউনূস, ময়ূক, শফিকুল ভাইয়ের সাথে। আইএসআই সিআই আনছেন, রও তো থাকতে পারে, আর ডাব্লিউ থাকতে পারে না। তো এগুলো আপনারা ওই যে বললাম না, আপনার ইমাজিনেশনে আপনারা অনেক কিছু হবেন। যাক, আপনার একটা সৃজনশীল বন্ধু এপার বাংলায় বা এপার ভারতে রয়েছে, এটা ভেবেও আপনার আনন্দ পাওয়ার কথা। আমরা চাই তো সবার সাথে বন্ধুত্ব করতে, আপনার সাথে। আসেন আপনি। না, আমার সাথে তো বন্ধুত্ব আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনারা একটু বেশি আই লাভ ইউ পাকিস্তান বলছেন, এটাই প্রবলেম। আই লাভ ইউ পাকিস্তান বাংলাদেশিরা কেন বলবে, যাদের সাথে এত ভয়ঙ্কর কাজ করা হলো? আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। আমরা আই লাভ ইউ পাকিস্তানও বলি, আই লাভ ইউ ইন্ডিয়া বলি, আই লাভ ইউ শ্রীলঙ্কা বলি। আমরা সবার সাথে ভালো সম্পর্ক চাই। এরপরে যদি একই সময় সবার সাথে ভালোবাসা করা যায় না শফিকুল সাহেব, আপনি কবি, আপনি সাহিত্যিক, একই সময় অনেকজনকে আই লাভ ইউ বলা যায় না, এটা গভীর একটা কথা। এটা তো হিউম্যান রিলেশনশিপ না, এটা হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ, সবার সাথেই চাই। বেশ, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। আমরা চায়নাও আমাদের বন্ধু, আমাদের আমেরিকাও আমাদের বন্ধু, ইন্ডিয়াও আমাদের বন্ধু, পাকিস্তানও আমাদের বন্ধু। বেশ বেশ, এটা আপনার স্ট্যান্ড পয়েন্ট আমি গ্রহণ করলাম। এটা এই মুহূর্তের ১ নম্বর ট্রেন্ডিং শো। প্রফেসর ইউনূসকে বলবেন ময়ূকের তরফ থেকে অনেক ভালোবাসা, এবং তার পাশাপাশি আপনাদেরও যারা উপদেষ্টারা রয়েছেন তাদের প্রত্যেককে আমার গ্রিটিংস দেবেন, এবং চেষ্টা করব যে আপনাদের প্রত্যেকের ভার্সন ইন্ডিয়ান মিডিয়াতে শোনানোর জন্য। শুধু লাস্ট কথা ওই একটাই, প্রফেসর ইউনূস এবং আপনার কি টেনশনের কারণ হয়ে যাচ্ছে কোনোভাবে, যে গতিতে চোখে চোখ রেখে এই রিপোর্টিংটা করছি?
একটু না না কি বলেন, একটু টেনশন আমি তো হচ্ছে। আরো পুলকিত হচ্ছি যে আপনার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হচ্ছে। এবং অনেস্টলি আমি বলছি, আপনি ইলেকশনের সময় বাংলাদেশে আসেন, পুরো টিম নিয়ে আসেন, আপনাকে আমরা 1 ঘন্টায় আমরা ভিসা দিব। আসেন, বাংলাদেশে আসেন, এবং আপনি যে সমস্ত জায়গায় যেতে চান, আপনি মুসলিম ভিলেজে যেতে চান, হিন্দু ভিলেজে যেতে চান, আপনি খ্রিস্টিয়ান ভিলেজে যেতে চান, সব জায়গায় আপনার জন্য ওয়েলকাম। কাম ভিজিট বাংলাদেশ। এটা নতুন একটা বাংলাদেশ, এটা কারো তাবেদারির বাংলাদেশ না। খুবই আপনি ইউল লাভ ইট, আমি আপনাকে বলতে পারি। বেশ, বাংলাদেশ তো একদিন না একদিন যেতে হবেই। বাংলাদেশে বা পূর্ব বঙ্গে একটা সময় আমারও শিকড় ছিল। চলুন দর্শক, এবার জেনে নেই শফিকুল আলম এবং সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এর পরিচয়। শফিকুল আলম একজন বাংলাদেশি সাংবাদিক, যিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 2024 সালের আগস্ট মাসে এই পদে নিয়োগ পান। শফিকুল আলম তার সাংবাদিকতার জীবন শুরু করলে ক্রীড়া সাংবাদিকতার মাধ্যমে, যেখানে তিনি দ্য বাংলাদেশ অবজারভারে 7 বছর কাজ করেন। এরপর তিনি ব্যবসা সাংবাদিকতায় স্থানান্তরিত হন এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এ প্রায় 2.5 বছর কাজ করেন। 2005 সালের 14 জানুয়ারি তিনি আজেন্স ফ্রান্স প্রেস AFP-তে একজন সংবাদদাতা হিসেবে যোগদান করেন। AFP-তে 2 দশকের চাকরির সময় তিনি প্রথম 7 বছর সংবাদদাতা হিসাবে কাজ করেন এবং 2012 সালে বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে পদোন্নতি পান, যা তিনি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পাওয়া পর্যন্ত পালন করেন। তার নিয়োগটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়। এই পদে থাকা অবস্থায় তিনি একজন সিনিয়র সচিবের মর্যাদা পেয়েছেন। তার মেয়াদ প্রধান উপদেষ্টার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বা যতদিন তিনি এই দায়িত্ব পালনের যোগ্য থাকবেন ততদিন স্থায়ী হবে। অপরদিকে ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি বাংলাদেশে নিয়ে তার নিজস্ব স্টাইলে সংবাদ প্রকাশ করতে গিয়ে তিনি আলোচনায় এসেছেন। আলোচিত ময়ূখ বর্তমানে রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত। এর আগে তিনি ABP আনন্দ, টাইমস নাও ও নিউজ বাংলা 18-এ কাজ করেছেন। ময়ূখ রঞ্জন ঘোষ হলেন একজন ভারতীয় সাংবাদিক এবং টেলিভিশন উপস্থাপক, যিনি বর্তমানে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর হিসেবে রয়েছেন। তার পরিচয়ের কিছু মূল দিক আলোচনা করছি। তিনি রিপাবলিক বাংলায় প্রাইম টাইম শো জবাব চায় বাংলা এর সঞ্চালক। তার অভিজ্ঞতায় রয়েছে প্রায় 14 বছরেরও বেশি। রিপাবলিক বাংলায় যোগদানের আগে তিনি ABP আনন্দ, টাইমস নাও এবং নিউজ 18 বাংলার মতো ভারতের অন্যান্য প্রধান সংবাদ নেটওয়ার্কে কাজ করেছেন। তিনি তার বিতর্কিত, নাটকীয় এবং উচ্চকিত সংবাদ উপস্থাপনার জন্য পরিচিত, যা প্রায় আলোচনার জন্ম দেয় এবং একই সাথে প্রশংসা ও সমালোচনার শিকার।